বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকেই দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজ আলোচনা করব বেনজোইক অ্যাসিড নিয়ে। বেনজোইক অ্যাসিডের একটি রোগী চিত্রের মাধ্যমে বেনজোইক অ্যাসিডের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। বেনজোইক অ্যাসিড ব্যক্তিকেন্দ্রিক গরম কাতর। ব্যক্তিকেন্দ্রিক গরম কাতর অ্যাসিড বেনজোইক নির্বাচনের প্রধান লক্ষণগুলো হচ্ছে যে কোনো রোগের সাথে প্রস্রাবে ঘোড়ার প্রস্রাবের ন্যায় ভীষণ দুর্গন্ধ। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাঁটুতে বাতের বেদনা। বাতের বেদনা চাপা পড়ার পর হৃৎপিণ্ড আক্রান্ত হওয়া। শিশু বিছানায় প্রস্রাব করা অ্যাসিড বেনজোইক। চলার সময় পায়ের গাঁটে মটমট করে শব্দ হওয়া। সকল কষ্ট ঠান্ডায় নড়াচড়ায় বৃদ্ধি, গরমে এবং স্থির হয়ে থাকলে উপশম। গরমকালীন উদ্রাময় মানে গ্রীষ্মকালীন উদ্রাময়, এগুলো হচ্ছে ওর নির্বাচনের প্রধান সহায়ক। তো এখন আমরা একটি রোগী চিত্রের মাধ্যমে অ্যাসিড বেনজোইকের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেদিন ডাক্তারখানায় বসে রোগী দেখছিলেন। এমন সময় 10-12 বৎসরের একটি বালক খোঁড়াতে খোঁড়াতে আপনার ডাক্তারখানায় এসে প্রবেশ করলো এবং আপনার কাছে এসে বসলো। সঙ্গে মা ছিলেন, তিনিও বালকটির পাশে উপবেশন করলেন। ঢোকার সময় শুনতে পেলেন বালকটির হাঁটার সময় হাঁটুর সন্ধি থেকে মটমট শব্দ শোনা যাচ্ছে। আস্তে আস্তে হাতের কাজ সেরে বালকটির মাকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলের কি কষ্ট? উত্তরে মেয়েটি বলল, বেশ কিছুদিন হলো ছেলেটির হৃৎপিণ্ডের ব্যথায় কষ্ট পাচ্ছে। কথাটি শুনলে নিশ্চয় আপনার জানতে ইচ্ছা হবে হৃৎপিণ্ডের বেদনার পূর্বে রোগীর আর কি কি রোগে কষ্ট পেয়েছিল, যা উপশম হওয়ার পর হাড়ের বেদনা দেখা দিয়েছে। প্রশ্ন করলেন, হৃৎপিণ্ডের বেদনার পূর্বে ও কি কি রোগে কষ্ট পেয়েছিল? উত্তরে ওর মা বলল, এ বেদনার পূর্বে ওর সারা শরীরে বাতের বেদনা দেখা দিয়েছিল। এখন নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে হবে বাতের ব্যথা প্রথম কোথায় প্রকাশ পেয়েছিল। প্রশ্ন করলেন, ওর বাতের বেদনা প্রথম শরীরে কোন অঙ্গে প্রকাশ পেয়েছিল? উত্তরে ওর মা বলল, বেদনা প্রথমে বাম পায়ের হাঁটুতে অথবা ডান পায়ের হাঁটুতে দেখা দিয়েছিল। এরপর বেদনা সারা শরীরে সন্ধিস্থান সমূহে ছড়িয়ে পড়ে এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। প্রথমে হাঁটুতে আরম্ভ হয়, সেটা ডান হোক চাই বাম হোক, বেনজোইক অ্যাসিড উভয় হাঁটুতেই কাজ করে এবং এখান থেকে বেদনা আরম্ভ হয়ে শরীরের প্রতিটি সন্ধি অর্থাৎ প্রতিটি জোড়ায় জোড়ায় ছড়িয়ে পড়ে। এখন আপনার জানতে ইচ্ছা হবে কষ্টের হ্রাস বৃদ্ধি কখন কিসে দেখা দেয়, বৃদ্ধি পায়, উপশম হয়, আর কি কি আনুষঙ্গিক লক্ষণ রোগীর মধ্যে বিদ্যমান আছে। প্রশ্ন করলেন, আচ্ছা মা, ওর এই কষ্টের সঙ্গে আর কি কি কষ্ট দেখা দিয়েছিল, আর কষ্টগুলি কখন কিসে বাড়া কমা হতো? উত্তরে মা বলল, ওর বাতের সাথে পর্যায়ক্রমে দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো প্রস্রাব দেখা দেয়, আর যখন প্রস্রাবে গন্ধ থাকে তখন ওর বাতের ব্যথা কম হয়, আর যখন গন্ধ প্রস্রাবের পরিমাণ কমে যায় তখন বাতের বেদনা বৃদ্ধি পায়। তবে সময় সময় ঝড়ো আবহাওয়ায় ঠান্ডায় লাগার ফলে বাত ও প্রস্রাবের গন্ধ হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে ওর হৃৎপিণ্ডের বেদনা কমে যায়। নড়াচড়ায় ঠান্ডায় বাতের ব্যথা বৃদ্ধি পায়, বিশ্রামে তাপে ও দুর্গন্ধময় ঝাঁঝালো প্রস্রাব দেখা দিলে উপশম হয়। লক্ষণগুলির প্রতি লক্ষ্য করলে নিশ্চয়ই অ্যাসিড বেনজোইকের কথা আপনাদের মনে পড়বে। সেই সঙ্গে কৌতূহল জাগবে রোগী ছোটবেলায় বিছানায় প্রস্রাব করত কিনা, অথবা গরমকালে তার উদ্রাময় হয়েছিল কিনা।
তাই প্রশ্ন করলেন, আচ্ছা মা, ও ছোটবেলায় প্রস্রাব করতো কেমন এবং কোন কোন সময় ও উদ্রাময় ভুগেছিল, ওর ঘাম হয় কেমন? উত্তরে মা বলল, ছোটবেলায় ও প্রায় রাতে বিছানায় ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত প্রস্রাব অসাড়ে করে ফেলতো। ওই গন্ধে শুধু শরীর গন্ধ হতো তাই নয়, সারা ঘর ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধে ভেসে যেত। এছাড়া প্রায় গরমকালে এর উদ্রাময় দেখা দিত। মল তরল পানির মতো, সাবানের ফেনার মতো ও দুর্গন্ধযুক্ত, এমনকি মলও প্রস্রাবের ন্যায় ঝাঁঝাল ও দুর্গন্ধযুক্ত। এই গন্ধ শুধু যে ওর গায়ে ও বিছানায় দেখা দিত তাই না, বরং সমস্ত বাড়িটা ঘোড়ার প্রস্রাবের ন্যায় দুর্গন্ধযুক্ত হয়ে উঠত। আর ঘামের কথা বলছেন, ওর খুব ঘাম হয়। এবার জানতে চাইলেন ওর মন মেজাজ কেমন। উত্তরে ওর মা বলল, অত্যন্ত খিটখিটে বদমেজাজি। ছোটবেলায় প্রায় এর কোলে উঠে স্তন্যপান করতে ভালোবাসত। তাহলে এবারে আপনার রোগীকে আপনি অ্যাসিড বেনজোইক প্রেসক্রিপশন করতে পারেন।